নমস্কার, নিউজ অ্যাট টুর শুরুতেই একটা ছবি আপনাদের দেখাবো। ছবিটা দেখে আমার অনেক কিছু মনে হয়েছে, আপনি দেখুন আপনার কেমন লাগছে। ছবিটা দেখুন। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। सब मिलेगा, सब मिलेगा। কি মনে হচ্ছে? বন্যার জলে মাছের মতো কিলবিল করছেন ওরা। ওরা মানুষ, আমার আপনার সহনাগরিক, ওরা ঘাটালের বাসিন্দা। কিন্তু এতটাই কপালের দোষ ওদের, আর কি বলবো বলুন। প্রত্যেক বছর এভাবেই ওদের হাত পেতে একটা ত্রিপল, একটা শুকনো চিড়ের প্যাকেটের জন্য মারামারি করতে হয়। ঠিক যেভাবে এক জায়গায় অনেক মাছ জলের মধ্যে কিলবিল করলে যেমন হয়, তেমনই ছবি প্রতি বছর ওদের জন্য তৈরি হয়। কে ভাবে ওদের জন্য? রাজ্যের সরকার, রাজ্যের রাজনৈতিক দলগুলো, শাসক দল, বিরোধী দল, কেন্দ্রের সরকার, কে ভাবে? ঘাটাল মাস্টার প্ল্যানের চাহিদা এবং হয়ে যাবে প্রতিশ্রুতির গল্পটা বছর 40-এর। ঘাটালের মানুষগুলোর অবস্থা দেখুন। এখান থেকেই রাজনীতি যে চেনা পথে প্রতিবার এগোয়। প্রত্যেকটা বন্যায় রাজ্যের সরকার, রাজ্যের শাসক দল যে অবস্থান নেয়, ঠিক সেই অবস্থান এবছরও এটা ম্যানমেড। ঠিক প্রত্যেকটা বন্যার সময় রাজ্যের বিরোধী দলগুলো যে অবস্থান নেয়, এবছরও তার ব্যতিক্রম নয়। কোথায় যাবে এই মানুষগুলো? শুনুন এবছরের এই বন্যা ঘিরে রাজনীতির একটু ছোট্ট অংশ। শুরুতেই শুনবো ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি এ রাজ্যের মুখ্যমন্ত্রীর। আমি সত্যি শঙ্কিত, ডিভিসির সাথে আমরা ফার্দার কোনো সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে। আমি সব সম্পর্ক কাট আপ করে দেবো যদি মানুষকে এইভাবে ডোবায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু হুঁশিয়ারি দেননি যে ডিভিসির সঙ্গে ডিভোর্স করে দেব, তিনি এই মর্মে একটি চিঠি পাঠিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীকে। চিঠির প্রতিলিপি আপনাদের সামনে আনবো। এবং সেই চিঠি যখন সামনে এলো, প্লাস মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, দুয়ে মিলে গর্জে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুনুন তার গর্জন। একটা পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি, এক ইউনিট বিদ্যুৎ নতুন করে জেনারেশন করতে পারেননি, ডিবিসির উপর নির্ভর করেন, আবার ডিবিসিকে সঙ্গে সম্পর্ক কাট আপ করবেন বলেছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে বলে থাকেন আজকে বিকেলের মধ্যে ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, রাজ্যের 8টা জেলা অন্ধকারে ডুববে। দেখুন, তর্জন গর্জন সঙ্গে বর্ষণ সব চলছে। আর ফল কাকে ভুগতে হচ্ছে? ওই যে যাদের ছবি দেখলাম, আরেকবার দেখুন ঘাটালের সেই মানুষগুলোর ছবি। ফল ভুগতে হচ্ছে এই তর্জন গর্জন আর বর্ষণের এদের জন্য আদৌ ভাবে রাজনৈতিক দলগুলো? প্রত্যেক বছরের মতো এবছরও নিয়ম মেনে ম্যানমেড, প্রত্যেক বছরের মতো এবছরও নিয়ম মেনে তার বিরোধিতা। সমাধান কোথায়? আমার সঙ্গে রাজনীতির বিশ্লেষক রয়েছেন। রাজনীতিতে যখন শোরগোল, মহানন্দা কাঞ্জিলালকে আমি এই প্রশ্নটাই করতে চাইব। এই শোরগোল আমরা দেখে দেখে অভ্যস্ত, আমাদের চোখ কান সয়ে গেছে। এই মানুষগুলোর কি হবে? আপনার কি মনে হয় এর উত্তর আমরা পাবো কোনোদিন? দেখো, যখন ভোট আসে তখন নেতা নেত্রীরা তারা এসে অনেক আশ্বাস দেন। সাধারণ মানুষ, গরিব মানুষ, দিনানাদিন খাওয়া মানুষ, তারা কিন্তু ওই আশ্বাসটাকে মানে সম্পূর্ণভাবে বিশ্বাস করে তাদের ভোট দেন।
কিন্তু ভোট হয়ে যাওয়ার পরে তারা এই যে আশ্বাসগুলোকে কতটা বাস্তবায়িত করেন সেটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে। এবং এই ঘাটাল নিয়ে তুমি একটু আগে যেটা দেখালে সত্যি একটা বড়সড় প্রশ্ন যে এত দিনেও কেন ঘাটাল প্ল্যান তৈরি হলো না। এবং এটা শুধুমাত্র দ্বন্দ্বের ব্যাপার না, কারোর সঙ্গে ছিন্ন করে দেওয়া সম্পর্কের ব্যাপার নয়, অর্থাৎ এটা একটা সমাধান করতে হবে, সেটা রাজ্য কেন্দ্র দুই মিলে করতে হবে। এবং যেহেতু এখানে যাদের কথা বলা হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন কেন্দ্রীয় সংস্থা, তাদের সঙ্গে একটা ফ্রুটফুল আলোচনা করতে হবে, তার সঙ্গে নদীর নাব্যতা এটাকে ভালো মতো তৈরি করতে হবে, ড্রেজিং করতে হবে। অর্থাৎ দু তরফেই কিছু না কিছু গাফিলতি থেকে যাচ্ছে, যার জন্য সাধারণ মানুষগুলো এই কষ্টের মধ্যে রয়েছে, তাদের বাড়িঘর ভেসে যাচ্ছে, আমরা দেখেও আমাদের কষ্ট হচ্ছে। এবং এটা মানে কন্টিনিউয়াস, মানে এটা কোনো সাময়িক সমস্যা নয়, এটা একটা বৃহৎ সমস্যা। মহানন্দাদি, আমার আপনার কষ্ট হয়, রাজনীতিকদের হয় কি? এই প্রশ্নটা তোলার প্রশ্ন সময় এসে গিয়েছে এখন। সত্যি কি রাজনীতিকদের কিছু মাত্র সমস্যা হয়? না হলে বছর বছর এক ডায়ালগ, এক পরিকল্পনা, মানে রাজনীতি কিভাবে এগোবে সেই পরিকল্পনা কি করে সম্ভব হয়? প্লিজ সঙ্গে থাকুন মহানন্দাদি, কারণ আমাদের দর্শকদের আরো অনেক কিছু বলার আছে। দেখুন, ঘাটালের এক টুকরো ছবিতে যদি আপনি বিচলিত হন, এরপর অনেক কিছু পড়ে রয়েছে আপনার বিচলিত হওয়ার জন্য। শাসক তৃণমূল কংগ্রেস, মানে শাসক দল তৃণমূল কংগ্রেস, তার বিভিন্ন নেতাদের বিরুদ্ধে কি না অভিযোগ এসেছে। হেন দুর্নীতি নেই যেখানে শাসক দলের কোনো প্রতিনিধি, নেতা, মন্ত্রী, শান্ত্রীরা জড়িত, এরকম অভিযোগ আসেনি। এটাই বাকি ছিল, অপহরণেও নাকি এবার শাসক নেতার যোগ। একবার ভাবুন, অপহরণে শাসক নেতা, তৃণমূল কংগ্রেসের নেতা, তিনি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, এবং মুক্তিপণ নাকি তিনি 9 কোটি টাকা আদায় করেছেন। 9 কোটি টাকা, ভাবতে পারেন, মুক্তিপণ। অপহরণ কাণ্ডেও তৃণমূল কংগ্রেস নেতার নাম জুড়ে গেল, আর কি বাকি থাকলো? এটা বিচলিত হওয়ার মতো নয়। কোন দিকে এগোচ্ছি আমরা? চলুন, এই মুহূর্তে আমার সঙ্গে সুজয় রয়েছে। সুজয়, আমি একটু জানতে চাইবো, দর্শকদেরও জানাতে চাইবো, শেষ পর্যন্ত অপহরণ কাণ্ডে একজন শাসক নেতার নাম জড়ালো। একেবারে বিউদি, এই প্রথম নয়, এর আগেও দুবার ওই একই ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিল এবং অপহরণ করে বারাসাত এলাকাতেই অন্য কোনো ফ্ল্যাটে রেখে দেওয়া হয়েছিল। সেক্ষেত্রেও এই কাউন্সিলর যুক্ত ছিল, তেমনটাই সিআইডি বলছে। কিন্তু ওই ব্যবসায়ী এর আগের দুবার 2 কোটি টাকা মুক্তিপণ দিলেও তিনি অভিযোগ করার সাহস পাননি বা অভিযোগ করার তিনি সুযোগ পাননি। কিন্তু এখন এইবার তৃতীয়বারের বার যখন তাকে অপহরণ করার পর, তাকে গ্রেফতারের পর অভিযুক্তদের জেরা করে তদন্তকারীরা এই সত্যি কথা বা এই ঘটনা জানতে পারছেন। এবং এই ঘটনার সঙ্গে যে কাউন্সিলর একেবারে ওতপ্রোতভাবে জড়িত সেটাও স্পষ্ট অভিযুক্তদের জেরায়। তার কারণ তদন্তকারী সিআইডি বলছে যে এই কাউন্সিলর শুধুমাত্র ফ্ল্যাটের ব্যবস্থা করে দেননি, গাড়ির বন্দোবস্ত করেছিলেন। অর্থাৎ অপহরণ করার ক্ষেত্রে যে গাড়ি ব্যবহার করা হয়েছিল সেই গাড়িটার ব্যবস্থা করে দিয়েছিলেন কাউন্সিলর। যে অপহরণকারীরা যে গাড়িতে করে অন্য কাজে গিয়েছিলেন, পৃথক গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। এবং এই নিয়ে যে একই ব্যবসায়ীকে 3 বার অপহরণ করা হলো, এই 3টি বার 3টি পৃথক ফ্ল্যাটের ব্যবস্থা করেছিলেন এই কাউন্সিলর। কিন্তু তিনি মাথায় রেখেছিলেন যে এই ঘটনা যাতে তার ওয়ার্ডে না ঘটে, অর্থাৎ তার ওয়ার্ডের বাইরে বারাসাত এলাকায় 3টি পৃথক জায়গায় ফ্ল্যাটের ব্যবস্থা করে দিয়েছিলেন এই কাউন্সিলর বা এই মিলন। সুতরাং তদন্তকারীরা যখন বুঝতে পারছেন যে সরাসরি যুক্ত, তদন্তকারীরা এবার দেখছেন যে এই মুক্তিপণের টাকার ভাগ এই কাউন্সিলরের কাছে গিয়েছে কিনা, গিয়ে থাকলে কতটা গিয়েছে। সেই কারণে ধৃত কাউন্সিলরকে আজকে ব্যারাকপুর আদালতে তোলা হচ্ছে এবং তুলে তদন্তকারীরা এই বিষয়গুলি স্পষ্ট করবেন যে টাকার ভাগ গিয়েছে কিনা। অপহরণকারীদের সঙ্গে তার ফোনে যোগাযোগ, সেই তথ্য প্রমাণ তাদের কাছে এসে পৌঁছেছে। খোদ অপহরণকারীরা জেরায় স্বীকার করেছে যে কাউন্সিলর তাদেরকে সাহায্য করেছে এবং এটাও সাহায্য করেছিল যে পুলিশ বা রাজনৈতিক কোনো রকম কোনো সমস্যা হলে তিনি দেখে দেবেন। পুলিশি কোনো সমস্যা হলে তিনি দেখে দিয়েছেন, সেই প্রমাণ, সেই সত্যতা তদন্তকারীদের হাতে এসছে। রাজনৈতিকভাবে, অর্থাৎ যে এলাকায় তাদেরকে অপহরণ করে রাখা হবে, সেই অপহরণ করে রাখার সময় যদি স্থানীয় স্তরে কোনো বিরোধী দল বা শাসক দলের কোনো নেতার বা কোনো ক্ষেত্রে কোনো বাধা বিঘ্ন, কোনো সমস্যা আসে, সেটাও কাউন্সিলর দেখে দেবেন। এবং যে ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন সেই ফ্ল্যাটের মালিককে বলেছিলেন যে তিনি তার পরিচিত একজন ঘর ভাড়া নিচ্ছে। ফলে বুঝতে পারছো যে এক এলাকায় যদি কাউন্সিলর বলে ফ্ল্যাট ভাড়া প্রয়োজন বা ফ্ল্যাট ভাড়া লাগবে, সুতরাং সেক্ষেত্রে না করবার অন্তত কোটানকোট সাহসটা কারণ নেই, বা কেউ সেটা খতিয়ে দেখতে যাবেন না যে অন্য কি কারণে ব্যবহার করা হতে পারে। ফলে বুঝতেই পারছো যে এই কাউন্সিলর ভূমিকা কতটা
সুতরাং এই অপহরণ সুজয় আমার না ভীষণ জানতে ইচ্ছে করছে, আমি জানি না এতদিন ধরে এত রকমের দুর্নীতি শুনেছি, এরকম অপহরণ দুর্নীতি তো শুনিনি কখনো, মানে এটা সম্পূর্ণ নতুন। তবে সব দুর্নীতির নাকি বখরা হয়, বিভিন্ন নেতারা ভাগবাটোয়ারা করে নেন, এখানেও কি সেরকম কোনো গল্প, কোনো গন্ধ পেলে? দেখো, সিআইডি সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না, তার কারণ এই কাউন্সিলরের যোগ এই অপহরণ কাণ্ডে যেভাবে রয়েছে, অর্থাৎ অপহরণকারীদের গাড়ির ব্যবস্থা করে দেওয়া, তাদের ফ্ল্যাটের ব্যবস্থা করে দেওয়া, তারা পৃথক 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 ফ্ল্যাটে পৃথক পৃথক বার অপহরণ করবে সেই ফ্ল্যাটের ব্যবস্থা করা, গাড়ি বদলে দেওয়া, এত ব্যবস্থা যে কাউন্সিলর করে দিয়েছেন, এবং যখন অপহরণ হচ্ছে বা অপহরণ করা হয়েছে সেই সময়ের সমস্ত বন্দোবস্ত যখন করে দিয়েছিলেন, ফলে এক্ষেত্রে যে টাকার ভাগ যায়নি সে কথা বলা যায় না। আমি প্রিয়তি একটা অন্য ছবি দেখাবো, যে শিয়ালদা আদালতে এই মুহূর্তে নিয়ে আসা হচ্ছে কিন্তু তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং গ্রেফতার করা ওসি অভিজিৎ মণ্ডল, এই দুইজনকে এই মুহূর্তে আমরা নিয়ে আসা হচ্ছে শিয়ালদা আদালতে। সেই ছবিটা আমরা সরাসরি দেখাচ্ছি, আমার সহকর্মী দেখাচ্ছে সেই ছবিটা, যে দেখতে পাচ্ছ শিয়ালদা আদালতে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানের তৎপরতায় বা জওয়ানদের প্রহরায় নিয়ে আসা হলো এই দুই অভিযুক্তকে। এবং যেহেতু এই দুইজন অভিযুক্তের ক্ষেত্রে একটা হাই রিস্ক প্রিজনার বা হাই রিস্ক রয়েছে, সেজন্য কিন্তু এখানে কলকাতা পুলিশের তরফ থেকে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত প্রত্যেক দিন রাখা হয়। আজও সেই নিরাপত্তার বন্দোবস্ত রয়েছে সকাল থেকে, এবং এই মুহূর্তে নিয়ে আসা হলো। আমরা ছবিটা চেষ্টা করবো সরাসরি দেখানো, তার কারণ এই যে গাড়িটির ছবি দেখতে পাচ্ছ, এই গাড়িটিতে করেই নিয়ে আসা হয়েছে। একদিকে সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার ওসি প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, দুজনকেই এই গাড়িতে করে নিয়ে আসা হচ্ছে। এবং সিবিআই যে আইনজীবীদের টিম, অর্থাৎ লিগ্যাল টিম, সেই লিগ্যাল টিমও পৌঁছে গিয়েছে। আর কিছু সময়ের মধ্যেই এই অভিযুক্তদেরকে আদালতে তোলা হবে এবং শুনানি শুরু হবে। আমরা ছবিটা দেখানোর চেষ্টা করছি, যে দেখো আদালতের ভেতরে যেখানে এজলাসে, অর্থাৎ এখানে নিয়ে যাওয়া হয় অভিযুক্তদের, সেখানে সন্দীপ ঘোষকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাওয়া হলো, সেই ছবি লাইভ দেখাচ্ছি সুজয়। অত্যন্ত কড়া নিরাপত্তা, তার মধ্যেই সন্দীপ ঘোষকে ভিতরে নিয়ে চলে যাওয়া হলো। এছাড়াও অভিজিৎ মণ্ডলকেও নিয়ে যাওয়া হয়েছে, তুমি তো তাই বললে সুজয়। একেবারে অভিজিৎ মণ্ডলকে নিয়েছে, এবং একই সঙ্গে তিলোত্তমা ধর্ষণে অভিযুক্ত ধৃত সঞ্জয় রায়, তাকে আজকে ভার্চুয়াল মোডে, অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজকে পেশ করা হবে। তার কারণ তার ক্ষেত্রে একটা ঝুঁকি রয়েছে, কারণ একাধিকবার দেখা গিয়েছে তাকে আদালতে নিয়ে আসা হলে বিক্ষোভ দেখিয়েছেন এখানকার বেশ কয়েকজন জড়ো হয়ে, স্থানীয় লোকজন জড়ো হয়ে বিক্ষোভ দেখিয়েছে, ফলে তার ক্ষেত্রে ভার্চুয়াল মোড অ্যালাউ করেছেন বিচারক। কিন্তু এই দুজন যেহেতু তারা সরাসরি সিবিআই হেফাজতে রয়েছে, তাদের ক্ষেত্রে ভার্চুয়ালি নয়, সশরীরে হাজিরা করা হবে। আর কিছু সময়ের মধ্যেই শিয়ালদা আদালতে এই মামলা শুনানি শুরু হবে, এবং ইতিমধ্যেই এই দুই অভিযুক্ত, অর্থাৎ একদিকে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, দুজন দু দফায় 3 দিন করে 6 দিন মোট সিবিআই হেফাজতে তাদের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। বাকি রয়েছে এদিকে আর 8 দিন। ফলে এর ক্ষেত্রে আজকে সিবিআইয়ের তরফ থেকে কি আবেদন থাকে সেটা জানার অপেক্ষা রইবে। যদিও সূত্রের খবর যে সিবিআই আবার তাদেরকে হেফাজতে নিতে চাইবে, এবং হেফাজতে রেখে এই ঘটনার সঙ্গে হতে পারে মুখোমুখি 3 জনকে বসানো হবে, এবং তারপর জেরা পর্ব চলবে। অনেক ধন্যবাদ তোমাকে সুজয়, তুমি এক্সক্লুসিভ এই ছবি আমাদের দর্শকদের দেখিয়ে দিলে। সন্দীপ ঘোষকে সশরীরে নিয়ে যাওয়া হলো শিয়ালদা কোর্টে, এবং একই সঙ্গে অভিজিৎ মণ্ডল মানে টালা থানার ওসি, সেদিন এই সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের মধ্যে বেশ কয়েকবার ফোনে কথোপকথন হয়েছিল, সেই কল রেকর্ডের দিকেও নজর রয়েছে গোয়েন্দাদের। এছাড়াও আজ কোর্ট প্রোডাকশন হচ্ছে সঞ্জয় রায়, প্রথম গ্রেফতার যে এই তিলোত্তমা ধর্ষণ এবং খুন কাণ্ডের, সেই সঞ্জয় রায়কে অবশ্য সশরীরে নয় ভার্চুয়ালি কোর্টে পেশ করা হচ্ছে। আমরা এদিকে নজর রাখবো সওয়াল জবাব কি হয়। কিন্তু যে কথা বলছিলাম, মানে এটা আমি খবর হিসাবে যখন এই শব্দবন্ধগুলো, এই বাক্যটা বলছি যে তৃণমূল কাউন্সিলর গ্রেফতার অপহরণের দায়ে, তখন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আর রাজনীতি এরপর মুখ বন্ধ করে থাকবে, কিছু বলবেন, এটা হতে পারে না। শুভেন্দু অধিকারী, অধীর রঞ্জন চৌধুরী, শুনুন কি বলেছেন। এইরকম গুন্ডা বদমাইশ ভর্তি এ আরেকটা শাহজাহান, এবং কাকলি ঘোষ দস্তিদারের আশীর্বাদ ছিল বলে এতদিন ধরে এই নোংরা কাজগুলো করে গেছে। আর এরা সব ছাপ্পা মেরা কাউন্সিলর, এরা মানুষের ভোটে যেটা কাউন্সিলর নয়। 2.5 কোটি টাকা মুক্তিপণ চেয়েছে ত্রিপুরার ব্যবসায়ীর কাছ থেকে। হ্যাঁ, ওদের টাকা, তৃণমূল মানে তো টাকা চাই, টাকা 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 টাকা। এরকম শ্রীধর কোথায় থাকবে বলুন? অপহরণ করবে, টাকা তুলবে। তৃণমূল ছাড়া এরকম সুন্দর মহান অপরাধী কোথায় থাকবে? এই বাংলায় করেনি, ত্রিপুরায় চলে গেছে। মানে এই বাংলায় করে করে আর জায়গা নাই, মানে ভ্যাকেন্সি নেই, এখন ত্রিপুরায় হাত লাগিয়েছে। কোনোদিন বাংলার মুখ্যমন্ত্রী না কেউ কিডন্যাপ করে নাই, এই বাংলার যে অবস্থা দেখছে। মহানন্দা কাঞ্জিলাল আছেন আমার সঙ্গে। মহানন্দাদি,
কোনোভাবে মানে এই কারণের ব্যাখ্যা করা যায়? একজন কাউন্সিলর এই সাহসটা পান, তিনি মনে করেন তিনি এইভাবে কোটি কোটি টাকা অপহরণের মাধ্যমে, অপরাধের মাধ্যমে তুলতে পারবেন, তাকে কোনো আগুপিছু ভাবতে হবে না। মানে কোন পরিবেশ রয়েছে দলের ভিতরে, কি পরিবেশে আমরা রয়েছি? কিছুদিন আগেই না একটা খবর পড়েছিলাম যে নাইজেরিয়াতে খুব বেশি পরিমাণে বেকারত্ব বেড়ে গেছে এবং যুব সম্প্রদায়ের মেজর পোর্শন তারা শুধু কিডন্যাপার হয়ে গেছে। এটা একেবারে খবর একটা। আমি এই খবরটা দেখে ভাবছিলাম যে এটার কিন্তু একটা গভীর আর্থ সামাজিক কারণ আছে। এই যে চূড়ান্ত বেকারত্বের মধ্যে দিয়ে ভারতবর্ষ যাচ্ছে, এই যুব সমাজ যাদের এত এনার্জি, এরা কোনো না কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সান্নিধ্যে আসার চেষ্টা করে, কারণ এখানে একটা দেনা পাওনার ব্যাপার আছে। অর্থাৎ এই রাজনৈতিক দলের না, মানে আমি একটু বুঝে নেওয়ার চেষ্টা করছি মহানন্দাদি। প্রথমত, যার বিরুদ্ধে অভিযোগ যে কাউন্সিলর, তিনি নাকি এমনি কোটিপতি, বেকার নন। তিনি কাউন্সিলর, কোটিপতি যদি আমরা ছেড়েও দিই, তিনি কাউন্সিলর, বেকার নন। দ্বিতীয়ত, এবার আপনি যা বলছেন যে সমাজের কিছু বেকার যুবক তারা রাজনীতির ছাতার তলায় আসার চেষ্টা করে কারণ কুকর্ম করতে পারবে, এটা ইটসেলফ খুব খারাপ একটা ইমপ্রেশন শাসক দল তৃণমূল কংগ্রেসের জন্য। এবার ধরে নিচ্ছি কিছু বেকার অপহরণকারী বা বেকার যুবক যারা এই ছাতা মানে এই কাউন্সিলরের ছাতার তলায় এলেন, কাউন্সিলর তাদেরকে দিয়ে এই কাজটা করাবেন, 9 কোটি টাকা মুক্তিপণ নেবেন, এটা কোন যুক্তিতে ব্যাখ্যা করা যায়? আপনি প্লিজ একবার শুনুন, লোকাল সিপিএম লিডার তিনি বলছেন এই কাউন্সিলর এমনিই কোটিপতি। এর বিরুদ্ধে বহু অভিযোগ আছে, নানান দুষ্কর্মের সঙ্গে যুক্ত, চিটফান্ড থেকে আরম্ভ করে নানান দুষ্কর্মের সঙ্গে যুক্ত। আজকে অপহরণ কাণ্ডের সঙ্গে জড়িয়েছে। তৃণমূল কংগ্রেস আজকে বলছে ওকে বহিষ্কার করেছে, আইওয়াশ করছে। জানতো না যে এই মিলন সর্দার একজন কাউন্সিলর হয়ে সে কোটি কোটি টাকার মালিক কি করে হয়। আসলে এতে তো ভোটে জিততে হয় না, এরা ভোট লুট করে যেতে। আর এই ধরনের মিলন সর্দারদের দরকার তৃণমূল কংগ্রেসে, কারণ এরা যেমন কোটি কোটি টাকা রোজগার করে, সেই টাকা নিজেরা যেমন পায় তেমনি এরা পার্টি ফান্ডেও দেয়। মহানন্দাদি কি বলবেন? হ্যাঁ, আমি যেটা বলতে চাইছিলাম যে তুমি যেটা বললে যে কাউন্সিলর কোটিপতি, কাউন্সিলর যদি ঠিকঠাক তার রোজগার অনুযায়ী তার স্টেটাসটা দেখা হয়, সে তো কোটিপতি কি করে হলো? নিশ্চয়ই অন্য কোনো উপায় আছে। এবং আমি যেটা বলতে চাইছিলাম যে এই বেকার যুবক, বিশাল যুব সমাজ, তারা রাজনীতির ছত্রছায়ায় আসছে এবং কোনো না কোনো দেনা পাওনার একটা রিলেশন এখানে তৈরি হচ্ছে, যার জন্য তারা এই ধরনের দুষ্কৃতকারী পরিণত হচ্ছে, দুর্বৃত্তায়ন কাজ করছে। এবং এই নিচুতলার যে সমস্ত কর্মীরা, তাদের সাহসটা দুঃসাহসে পরিণত হচ্ছে, যার জন্যই এই ধরনের কাজকর্ম করতে তারা উৎসাহ পাচ্ছে। এখন প্রয়োজন একটা মানে একদম স্বচ্ছ একটা প্রশাসন, যেখানে উঁচুতলার নেতারা, তারা তো কখনোই বলছেন না যে এরা তোমরা এগুলো করো, কিন্তু নিচুতলায় সেই বার্তাটা পৌঁছচ্ছে না। এবং এই ধরনের কাজ যারা করছে তাদের কড়া শাস্তির ব্যবস্থা করা উচিত। করো কিনা জানি না, কিন্তু সব বিরোধী একযোগে বলছে এই মুক্তিপণেরও নাকি ভাগ বাটোয়ারা হয়, পার্টি ফান্ডে যায়, কোটান কোট। সিপিএম নেতার বক্তব্য শুনলেন, আমরা জানি না। তবে এটুকু ঠিক মহানন্দাদি, বাড়ির ছোট ছেলেটি বা নাতি নাতনিরা যদি এরকম দুঃসাহস দেখায়, তার মানে সে বাড়িতে কোনো শাসন নেই। আর বাড়ি যদি রাজ্য হয়, তার মানে রাজ্যে কোনো প্রশাসন নেই, এই কথা তো বলাই যায়। অনেক ধন্যবাদ। মহানন্দা কাঞ্জিলাল রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে ছিলেন। এবার চলুন এক কলেজে, সেখানে বারবার একই সমস্যা, তৃণমূল ছাত্র পরিষদের দাপাদাপি, যোগেশ চন্দ্র ল কলেজ। সেখানে কি হয়েছে আমি সরাসরি যাব। সুমন মহাপাত্র আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছে, সুমন মহাপাত্র থেকে জানার চেষ্টা করব। সুমন, এই থ্রেড কালচার শুধু মেডিকেল কলেজ নয়, এই ল কলেজে তো অনেক দিনের সমস্যা, বারবার কেন? দেখো, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ আর যোগেশচন্দ্র চৌধুরী কলেজ একই ক্যাম্পাস দিয়ে অপারেটেড হয়। এখন ইউজিসির কাছে একটা কমপ্লেন গেছে যে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের পড়ুয়াদের র্যাগিং করছে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের পড়ুয়ারা। এবং তারা কারা না, তারা শাসক দলের নেতা। কোন ধরনের নেতা? তারা সবাই বহিরাগত নেতা, অর্থাৎ তারা কলেজের ছাত্র নয়, প্রত্যেকেই অছাত্র, কিন্তু কলেজে তাদের দাদাগিরি চলে। যেটা জানা যাচ্ছে যে তাদের অবাধ প্রবেশ রয়েছে কলেজে। সন্ধ্যে 8টার পর সেখানে নাকি ইউনিয়ন রুমে সিন্ডিকেটের মিটিং হয়, কোন সিন্ডিকেট বোঝা যাচ্ছে না। যেটা কলেজের প্রিন্সিপাল দাবি করছেন, তোলাবাজির মিটিং হয়। এবং শুধু তাই নয়, এই যে অছাত্রদের আনাগোনা, তা যাতে সিসিটিভিতে ধরা না পড়ে, তার জন্য সিসিটিভিগুলোর সামনে তৃণমূল ছাত্র পরিষদের ফ্লেক্স পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে, যাতে তা দেখা না যায়। এই দাবি কার? খোদ প্রিন্সিপালের দাবি। এখন এমন পরিস্থিতি হয়ে গিয়েছে পিউ,
কলেজের গেটে পুলিশ পোস্টিং করতে হয়েছে, লালবাজারে চিঠি পাঠিয়েছেন প্রিন্সিপাল। ইউজিসি বলেছে কড়া হাতে এইগুলো সমাধান করুন দ্রুত, তার কারণে একাধিক র্যাগিংয়ের কমপ্লেন গিয়ে পৌঁছেছে। এবং এই পরিস্থিতি আজকের নয়, বেশ কয়েক বছর ধরে চলছে। হাইকোর্টে মামলা হয়েছে, হাইকোর্ট বলেছে বহিরাগতরা প্রবেশ করতে পারবে না, তারপরেও রাতের অন্ধকারে নাকি তৃণমূলের শাসক দলের ছাত্র যেটা টিএমসিপি তার নেতারা ঢুকে যাচ্ছেন। কি করে হচ্ছে বোঝা যাচ্ছে না। পুলিশ পোস্টিং হয়েছে, এবার কি পরিস্থিতি উন্নতি হবে? প্রিন্সিপাল অবশ্য আশা দেখছেন না। সুমন, অনেক ধন্যবাদ। দেখুন, আমার হাতে সময় কম, তবে যোগেশচন্দ্র ল কলেজের সমস্যা নিয়ে এই প্রিন্সিপাল পঙ্কজ রায় বহুবার সরব হয়েছেন, আরও একবার হলেন, আর শাসক দল বারবার এর মধ্যে রাজনীতি দেখতে পান। শুনুন প্রিন্সিপালের বক্তব্য। ধরে ধরে প্রত্যেকের নামে যারা এগুলো করেছে এফআইআর করা হবে, এবং আমি দেখতে চাই যে নবান্ন ব্যবস্থা নেয় কি নেয় না। যে কমপ্লেন ইউজিসির কাছে করা হয়েছে তাতে আরজিকর রেফারেন্স দেওয়া হয়েছে যে ইট মে বি আরজিকর ইন ফিউচার। রাত্রি 8টা পর্যন্ত কেউ থাকে না, অন্ধকার, ইউনিয়ন রুম খোলা থাকে, বহিরাগতদের অবাধ বিচরণ ক্ষেত্র। এখানে সিন্ডিকেটের মিটিং হয় ইউনিয়ন রুমে, তো দ্যাট হ্যাজ টু বি স্টপড। আচ্ছা, শাসক শিবিরের কি পুরোটাই গোলমেলে? যেদিকে চোখ যায় সব কিছুতে গোলমাল? না, ওই যে ব্যবস্থা নেয় শাসক দল, যেমন সন্দীপ ঘোষ, যাকে একটু আগে কোর্টে পেশ করার ছবি দেখালাম, তার রেজিস্ট্রেশন বাতিল করে দিয়েছে না রাজ্য মেডিকেল কাউন্সিল। কিন্তু মেডিকেল কাউন্সিল এভাবে বাতিল করতে পারে নাকি পুরোটাই আইওয়াশ? আমার প্রশ্ন রয়েছে, আমি সৌরভ দত্ত আমার সহকর্মী থেকে আরো জানার চেষ্টা করবো। সৌরভ। পিউদি, দেখো, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল সন্দীপ ঘোষকে নিয়ে যা পদক্ষেপ করছে তাতে বারবার তার মনে হচ্ছে কোথাও যে তাদের শরীর এক জায়গায় আর তাদের আত্মা আরেক জায়গায়। তারা রেজিস্ট্রেশন বাতিলের, রিমুভালের তারা নোটিশ জারি করেছেন, বিজ্ঞপ্তি জারি করে, যে নোটিশে পরিষ্কার লেখা আছে যে সন্দীপ ঘোষ রিমুভড ফ্রম ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, তার রেজিস্ট্রেশন বাতিল হয়েছে। আবার সেই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের পোর্টালে স্ট্যাটাস আপডেটে দেখা যাচ্ছে যে সন্দীপ ঘোষ সাসপেন্ড। কোনটা ঠিক, সাসপেন্ড না রিমুভাল? তার রেজিস্ট্রেশন বাতিল হলো নাকি তার রেজিস্ট্রেশন স্থগিত হলো, সাসপেন্ড হলো, কোনটা? তাহলে কি আবার সন্দীপ ঘোষ যদি ফিরে আসেন তাহলে তিনি ডাক্তারি করতে পারবেন? আমরা কথা বলেছিলাম ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তীর সঙ্গে, তিনি বলছেন না, তাকে রিমুভই করা হয়েছে। পোর্টালে যদি সাসপেন্ড দেখায় তাহলে কোথাও একটা ভুল হয়েছে। প্রশ্নটা হচ্ছে, নামটা সন্দীপ ঘোষ, যিনি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সদস্য ছিলেন, যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সারা রাজ্যে প্রতি অলিগলিতে মিছিল হচ্ছে, সেই সন্দীপ ঘোষকে নিয়ে একটা যখন ব্যবস্থা নেওয়া হলো, তার পোর্টালের রিফ্লেকশনে ভুল থাকে কি করে? আর চিকিৎসক সংগঠনগুলো যে প্রশ্ন তুলছে তা তো আরও মারাত্মক। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নিয়ম অনুযায়ী যদি কোনো সদস্যের মেডিকেল রেজিস্ট্রেশন বাতিল করতে হয় তাহলে সেক্ষেত্রে বৈঠক করতে হবে, কলেজিয়ামের বৈঠক ডেকে 2/3 সংখ্যাগরিষ্ঠতায় সেই সিদ্ধান্তকে পাস করাতে হবে। গত 1 মাস ধরে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের কোনো বৈঠক হয়নি, কারণ সহসভাপতি সুশান্ত রায় বেপাত্তা, অভিজ্ঞদের বিরূপাক্ষ বিশ্বাস নিখোঁজ, আর সভাপতি সুদীপ্ত রায় আনাগোনা লেগে রয়েছে সিবিআই বা ইডির দপ্তরে, বা তার বাড়িতেও হানা দিচ্ছে ইডি সিবিআই। ফলে এই যখন একটা পরিস্থিতি, তখন তারা মনে করছেন আসলে সবটাই আইওয়াশ। সন্দীপ ঘোষ, তোমাকে ধন্যবাদ। সময় আমার হাতে একদম নেই, বুঝলেন তো? তাহলে কোনো নিয়ম কানুন মানার বালাই নেই। হঠাৎ সকালবেলা একদিন উঠে মনে হলো সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল, তো বাতিল হয়ে গেল। এটা হয় না, নিয়ম আছে। তাহলে চোখে ধুলো কে কাকে দিচ্ছে? চলুন শেষ করি এই প্রশ্নের সঙ্গে। নিউজ এট 2 সঙ্গে থাকুন।